আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো স্থাপত্য বিদ্যা বা স্থাপত্য চর্চা বিষয়ে। আর আজকে আমাদের স্টুডিওতে এ বিষয়ে কথা বলার জন্য এসেছেন উনি আশরাফুল আজাদ রাসেল। উনি একজন তরুণ সম্ভাবনাময় স্থপতি। উনি বিভিন্ন বিষয়ে কাজ করে থাকেন, স্থাপত্য নিদর্শন নিয়ে কাজ করেন, ব্যক্তিগতভাবে কাজ করেন, প্রাতিষ্ঠানিকভাবে কাজ করেন। তো উনি সম্প্রতি একটা পুরস্কারও পেয়েছেন, বেশ কিছুদিন হয়েছে, সে বিষয়ে আমরা কথা বলবো। তাছাড়া আমরা স্থাপত্য বলতে কি বুঝি, আমাদের মধ্যে কতগুলো কনফিউশন আছে, স্থপতিরা কি কাজ করেন, ইঞ্জিনিয়াররা কি করেন, তারপর আমাদের দেশে এটা সম্ভাবনা কেমন, সুযোগগুলো কোথায়, তারপরে চ্যালেঞ্জগুলো কি কি আছে, এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো তার সাথে। তো প্রথমেই আপনাকে রাসেল নামে সম্বোধন করছি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তো এই যে স্থপতি মানে আর্কিটেক্ট, এটা শুনলে একটা অনেক বড় কিছু মনে হয়, যে অনেক বড় একটা বিল্ডিং, যেমন আমাদের সংসদ ভবন, একটা কাজের জায়গা যেখানে সংসদ বসে, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। আবার এটা যদি দেখতে একটা সাধারণ বিল্ডিংয়ের মতো হতো তাহলে হয়তো কথা ছিল না যে এটা সংসদ ভবন, কিন্তু এটা দেখতে, এটার মানে অ্যাস্থেটিক যে সাইডটা, সেটার কারণে এটা কিন্তু একটা অনন্য জিনিসে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে এটা বাংলাদেশ এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে দেখলে। তো এই যে কেমন লাগে আপনার, যে আপনি স্থপতি একটা জিনিস তৈরি করছেন, বানাচ্ছেন, কেমন লাগে, ফিলিংটা কেমন লাগে আপনার? অবশ্যই খুব ভালো একটা ব্যাপার, যেটা কারণ হচ্ছে যে এটা আবার একটা দায়িত্বপূর্ণ ব্যাপার, মানে অনেক বিশাল কাজ বা বিশাল দায়িত্ব নিয়ে কাজ করা, মানুষের যেখানে মানুষ আসলে বসবাস করছে, মানুষ ব্যবহার করছে। স্থাপত্য হচ্ছে একটা ইউটিলিটেরিয়ান আর্ট বলতে পারেন। এটা একদিকে কলা, একদিকে হচ্ছে সায়েন্স, মানে আর্টস এবং সায়েন্সের দুটো মিলে একটা স্থাপত্য বিষয়টা তৈরি হয়। এবং এটাকে আপনি সোশ্যাল বিষয়টাও এটার ভিতরে ঢুকে থাকে, কারণ এটা সমাজের মানুষকে নিয়ে, মানুষ সমাজ ছাড়া থাকতে পারে না, সমাজ নিয়েই তৈরি হয়। তো এই বিষয়টা একটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা একটা একদিকে যেমন অনেক দায়িত্বপূর্ণ একটা বিষয়, একদিকে একটা খুব মজার বিষয়। আপনি আপনার সামনে একটা নতুন কিছু তৈরি করছেন, যেটা আপনার সামনে আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে, বেড়ে উঠছে। এটা একটা অনেকদিন পর যখন আপনার পরের প্রজন্ম দেখবে যে আপনি এটা করেছিলেন, আপনার তো ভালো লাগবে, এবং এই ভালো লাগাটা কয়েক প্রজন্ম পরেও চলতে থাকবে। আচ্ছা, তো এই যে আপনি আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন, স্থপতি হিসেবে কাজ করছেন, এইটা কি ছোটবেলা থেকে এটা ভিতরে কোনো ছিল, স্বপ্ন ছিল যে বড় হয়ে আপনি আর্কিটেক্ট হবেন, অনেক বড় বড় বিল্ডিং বানাবেন, নাকি না, হঠাৎ করে? আসলে ব্যাপারটা সেরকম ছিল না। ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি হয়তো স্থাপত্যবিদ্যায় ঢোকার আগে জানতামই না যে স্থাপত্য জিনিসটা কি, এইভাবে আমরা ওইভাবে বাই চয়েস হয় নাই। তো দেখা যাচ্ছে যে স্থাপত্য বিদ্যায় যখন ঢুকে গেছি, তারপরে তখন আমার মনে হচ্ছে যে এক সময় পড়তে পড়তে, তারপরে কাজ করতে করতে একসময় গিয়ে মনে হয়েছে এটাই আমার জন্য প্রযোজ্য ছিল, এবং এটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমি রাইট জায়গায় এসে পড়েছি, এবং এটাকে নিয়ে আমার সারা জীবন চলে যেতে হবে। এটাই আসলে খুব বড় একটা বিষয়, এবং এটা অনেক মজার বিষয় এবং অনেক কঠিন বিষয়, একই সাথে মজার, একই সাথে কঠিন। আচ্ছা, এই যে একটা কঠিন জিনিস এবং একটা সম্পূর্ণ অপরিচিত একটা জিনিস, যেটা আপনি ধরেন আপনার তেমন ধারণা ছিল না থেকে স্বপ্ন ছিল না যে আপনি আর্কিটেক্ট হবেন, অনেক কাজ করবেন, ডিজাইন নিয়ে কাজ করবেন, লোক আপনার কাজ দেখে আরামও পাবে যেমন, মানে আবার দেখতে সুন্দর বলবে। তো এরপরে এর মধ্যে কি একটা জিনিস ছিল বা কি ইন্সপিরেশনের জায়গাটা ছিল, যেটার কারণে আপনার ভালো লেগে গেল এবং কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেল, আপনি বড় হয়ে এই কাজটাই করবেন? ছোটবেলা থেকে বলতে পারেন যে বিজ্ঞান বিষয়ে অনেকখানি আগ্রহ ছিল, যে বিজ্ঞান বিষয় মানে হচ্ছে একটা উদ্ভাবনের বিষয় থাকে, এটার সাথে অনেক কিছু, তারপরে অনেক ক্যালকুলেশনের বিষয় থাকে। তো বিজ্ঞান এবং ক্যালকুলেশন দুটো মিলিয়ে এটার প্রতি আগ্রহ থাকার কারণে একটা পর্যায়ে যে হ্যাঁ আমি সায়েন্সে পড়ি বা সায়েন্সে পড়তে থাকি। এরপরে যখন আবার স্থাপত্য বিদ্যায় চলে আসি, এটাকে দেখলাম আসলে বিজ্ঞান এবং শিল্প দুইটাই আছে। দেখা যায় ছোটবেলায় হয়তো অনেকে এটা শুধু আর্ট না, অনেকে শুধু ছবি আঁকে বা ইয়ে করে। তো এটার সাথে সায়েন্স মিলে যে একটা আর্ট তৈরি হয়, ফাইনাল আর্ট, যেটা ইউটিলিটেরিয়ান আর্ট বলে, এইটার ভিতরে একটা অনেক মজা আছে। এবং যারা আসলে স্থাপত্যবিদ্যায় পড়ে বা যারা স্থপতি বা যারা এটার সাথে জড়িত, তারা জানেন যে এটার একটা সৃজনশীলতার একটা আলাদা মজা আছে, এবং এই মজাটা সবসময় টানে মানুষকে। এবং নেশা ঠিক না, মানে এটা একটা কিছু টানে, করার একটা কিছু করার একটা তাড়না, স্পৃহা এবং ভালো লাগা সবকিছু মিলাই বলতে পারেন। তো এই কারণে এটার ভেতরে যখন একবার ঢুকে যাওয়া যায়, তখন এটা থেকে আর আপনি ছুটতে পারবেন না, বেরিয়ে আসতে পারবেন না। আলটিমেটলি এটাই আপনাকে টানবে, আরো অনেক বড় বড় কাজ করার স্পৃহা যোগাবে। তো আপনি তো আপনি যে বললেন একই সাথে এটা
সায়েন্স, আবার একই সাথে এটা আর্টস, বিজ্ঞান এবং কলা দুটো মিলেই একটা দুটো সমন্বয়, হ্যাঁ শিল্পটা মানে একটা অন্য ধরনের একটা মাত্রা যোগ করে মাত্রা এখানে। যোগ করে। আচ্ছা, এখানে হয়তো কনফিউশনের কোনো জায়গা নাই যে হতে পারে একটা দুটো একসাথে কাজ করতে পারে, যেতে পারে। কিন্তু একটা বিষয় নিয়ে আমারও অনেক সময় কনফিউশন ছিল, বা সাধারণ মানুষের মধ্যে কনফিউশন দেখা যায় যে যেমন আপনি বুয়েট থেকে লেখাপড়া করেছেন, জি, বুয়েট থেকে লেখাপড়া করছি। তো অনেকে আপনাকে কখনো জিজ্ঞেস করে না যে আপনি ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, এটার মধ্যে গুলিয়ে ফেলা একটা ব্যাপার কিন্তু এটা দেখা যায়। আমাদের দেশের জন্য একটা খুব কমন প্রবলেম বলতে এটা পারেন। এটা কি এটা আসলে আমরা আপনি একটু ফেস করি। ক্লিয়ার করেন হ্যাঁ, যদি। হ্যাঁ, মানে এখনো আর্কিটেক্টদেরকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বলে অনেকে ডাকে। ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বলে আচ্ছা ডাকে। আচ্ছা। তো মানে আসলে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার যে আলাদা, সেটা আর ভাগ করতে পারে না অনেকে। তো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সবগুলো সবাইকে মিলেই একটা কাঠামো বা একটা স্থাপনা তৈরি হয়। তো একটা স্থাপনার মধ্যে মনে করেন যে আর্কিটেক্ট থাকে, ইঞ্জিনিয়ার থাকে, ইঞ্জিনিয়ারের মধ্যে আবার অনেক প্রকারভেদ আছে। আপনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, বড় প্রজেক্ট হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, তারপরে ফায়ারের এক্সপার্টিস লাগে, সব কিছুই লাগে। তো আর্কিটেক্ট একটা জায়গায় গিয়ে টিম লিডার হিসাবে কাজ করে। আর্কিটেক্ট, আপনি যখন ক্লায়েন্ট, আপনি প্রথমে আর্কিটেক্টের কাছে আসলেন, ক্লায়েন্টরা প্রথমে আর্কিটেক্টকে অ্যাপ্রোচ করে। অ্যাপ্রোচ করার পর আপনি যখন আর্কিটেক্টের কাছে আসবেন, তখন আপনাকে বলবে যে আমি এটা বানাতে চাই। তখন আর্কিটেক্ট আপনার মানে আপনার একটা সাইকোলজি বোঝার চেষ্টা করবে, কি বানাতে চাচ্ছেন, আপনার বাজেট কত, কিভাবে বানাতে চাচ্ছেন, সবকিছু একটা আচ্ছা, মিলে। ধরুন আমি যদি বলি যে এইরকম একটা স্টুডিও, একটা চমৎকার স্টুডিওর মধ্যে আমরা এই প্রোগ্রাম করছি, এরকম একটা স্টুডিও আমি বানাবো, হ্যাঁ, আপনার কাছে গেলাম, আপনার কাছে এলাম। তারপরে আপনি আমাকে একটু বলেন যে কে কি করবে। হ্যাঁ, এরকম একটা স্টুডিও, মানে স্টুডিওর এই ভিতরের বিষয়টা আসলে একটু ভাগ হয়ে গেছে, বলতে পারেন যে এটা একটা ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপার। হতে পারে যেটা Maybe বিল্ডিং আপনারা হতে ধরেন পারে। এই বিল্ডিং এ বানাতে চান, এই বিল্ডিং এ আপনি আমার বানাতে কাছে বানাতে চান। তো এই বিল্ডিং এ আপনারা কিন্তু নানান জায়গায় নানান কাজ করছেন। এখানে একটা স্টুডিও আছে, পাশে এডিটিং রুম আছে, পাশে মেকআপ রুম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস আছে। তো প্রতিটাকে আমরা ফাংশন বলি, মানে যেই জায়গায় যেই কাজটা হচ্ছে সেটাকে ফাংশন বলা হয়। তো এই ফাংশন আপনার প্রথমে আপনার কাছে চাহিদা হবে, আপনি আসে বললেন যে আমি এরকম একটা বিল্ডিং বানাতে চাই। এখন আপনি যখন বলছেন আমাকে, আপনি কিন্তু সব জানেন না এখানে কি কি লাগবে। কিছু জানেন যে আপনি মূল কিছু জিনিসটা জানেন, যে আপনি জানেন যে এটা আমার requirement, লাগবে, বাট এটার সাথে স্ট্যান্ডার্ড এবং এটার সম্পর্ক মিলে আর্কিটেক্ট এটা একটা প্রোগ্রাম তৈরি করে। যখন প্রথমে আপনার প্রোগ্রাম বলেন যে আমার এই জিনিস লাগবে, আর্কিটেক্টটা বলে যে হ্যাঁ আপনার এই জিনিস আপনার অবশ্যই লাগবে, এই জিনিস হলেও হতে পারে, আপনার এটাকে আরো ফ্যাসিলিটেট করবে। এবং সেই ক্ষেত্রে আর্কিটেক্টের নিজস্ব কিছু চিন্তাধারা এটার ভিতরে ঢুকে যায়, যে এইটার সাথে এটা হলে আরো বেটার হয়, এটাকে আরো এইভাবে বেটার করা যায়, উনি সাজেস্ট করেন। উনি সাজেস্ট করে। তখন আর্কিটেক্ট আপনার সাথে মিলে বা আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন তৈরি করে। মানে এটা আপনার জিরো থেকে একটা জিনিস তৈরি হয়, লেআউট তৈরি হয় বা লেআউট প্ল্যান বলতে পারেন, যেটা হয় ডিজাইন স্কেচ করে তৈরি করে। এটা করার পরে, এটা করার সাথে সাথে আপনার যেটা বললাম আমি, যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, তো বেসিক্যালি এগুলো শুরুতে আর্কিটেক্ট একটা মাথায় রেখে কাজ করে যে হ্যাঁ স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাজ কি সেটা যদি আমি আপনাকে বলি, যে একজন আর্কিটেক্ট একটা বিল্ডিং ডিজাইন করলো, স্পেস, আমরা সাধারণত স্পেস নিয়ে চিন্তা করি, যে স্পেস বলতে একটা জায়গা বোঝায়। এই জায়গাটার মধ্যে ধরেন আমরা এখানে জায়গাটা আপনার এখানে স্টুডিওটা আছে, স্টুডিওটার আলো বাতাস লাগবে কি লাগবে না, কোথা দিয়ে আলো ঢুকাতে হবে, কোথা দিয়ে বাতাস আসবে, এটা সব কিছু নিয়ে আর্কিটেক্ট চিন্তা করে। কিন্তু এই বিল্ডিংটা দাঁড়াবে কিভাবে, আর্কিটেক্ট কলাম টলাম বসিয়ে দিল, কিন্তু এইটার পিছনে রড কত লাগবে, কত সিমেন্ট লাগবে, কি লাগবে না লাগবে, এই সব বিষয়গুলো আপনার স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কাছে ডিজাইন করে নিয়ে আসতে হয়। স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এগুলো ডিজাইন, এটা খুবই পরিষ্কার, তাহলে এখানে কোনো কনফিউশনের জায়গা নাই। না, এখানে কোনো কনফিউশনের জায়গা নাই। মানে মূল কাজটা আপনার একটা জিনিসটা তৈরি করে দেবে আর্কিটেক্ট, জায়গাটা তৈরি করবে আর্কিটেক্ট, জিনিসটা কেমন হবে, এটা সাইজ কত হবে, এটা কত বড়, এটা জানালা কোথায় দিব, এটা রং কেমন হবে, এটা কে দেখবে, এটা সবকিছু আর্কিটেক্ট দেখে দেবে। আচ্ছা। এরপরে আপনি কি করলেন, স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে এটা রড কেমন হবে, কত ইঞ্চি পর পর রড দিতে হবে, কতটুকু সিমেন্ট, কতটুকু বালি লাগবে, এটা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার দেখে। এরপরে আবার ধরেন আপনি আর্কিটেক্ট বলে দেবে যে হ্যাঁ আমার এই উপরে ফ্যান লাগবে, এখানে লাইট লাগবে, এখানে যা লাগবে, কিন্তু ভিতরে কতখানি পাইপ লাগবে, কতখানি তার লাগবে, এটা আর্কিটেক্ট বলবে না, এটা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলে দেবে। মানে তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা, খুবই স্পেসিফিক, খুবই স্পেসিফিক, এবং সবাই মিলে একটা কাজ তৈরি করা হয়। কারো কাজই ছোট না, এখানে প্রত্যেকের সমান, প্রত্যেকে একটা টিম স্পিরিট হিসেবে কাজ করে, টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। আচ্ছা, এবার অন্য একটা বিষয়ে যেতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই যে যারা আর্কিটেক্ট বের হয়ে আসছেন বুয়েট থেকে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, আমি হয়তো ওই বিষয়ে পরে যাব, যারা বের হয়ে আসছে প্রত্যেক বছরে অনেক স্টুডেন্ট বের হচ্ছেন আর্কিটেক্ট হয়ে,
তো তাদের কাজের স্কোপটা কি, মানে সরকারি চাকরিতে বলি বা নিজে একটা অফিস খুলে বা গ্রুপ করে অফিস খুলে বা ফ্রিল্যান্সিং কাজ, এই স্কোপটা কেমন আসলে ক্যারিয়ার হিসাবে কেমন এটা? ক্যারিয়ার হিসেবে অবশ্যই ভালো, কারণ বাংলাদেশ আসলে একটা ডেভেলপিং কান্ট্রি বলতে পারেন। বাংলাদেশে অনেক কাজ হচ্ছে এবং কাজ হওয়ার সুযোগও আছে। বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ। এখানে আপনার মানে বসবাসের হাউজিংয়ের চাহিদা কিন্তু অনেক, মানে আপনার সবাইকে হাউজিং প্রোভাইড করা যাচ্ছে না। এবং দেখবেন যে মানে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে আমাদের ঢাকা শহরে, প্রচুর বিল্ডিং হচ্ছে, কনক্রিটের জঙ্গল। কনক্রিটের জঙ্গল বলতে পারেন। বাট এটা মানে হচ্ছে এখানে, এটার একমাত্র কারণ হলো যে আমাদের থাকার তো জায়গা লাগবে, থাকার জায়গার অভাব। আমাদের দেশটা ছোট, মানুষ অনেক রিসোর্স বেশি, কম আমাদের। রিসোর্স কম, মানুষ বেশি, সবাই শহরমুখী হয়ে যাচ্ছে, শহরে জায়গা কমে যাচ্ছে, এখানে হাই রাইজ বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমাদের এইখানে একটা ডেভেলপিং কান্ট্রি, অনেক কিছু নতুন করে করতে হচ্ছে, সব কিন্তু আমাদের নাই। আমাদের মার্কেট বলেন ইয়া বলেন সব আস্তে 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 তৈরি হচ্ছে। এই কারণে নতুন যারা আসছে তাদের সুযোগ অনেক বেশি, এবং নতুন যারা আসছে তাদের কাজের চিন্তাধারাও ভালোই হচ্ছে। কারণ হচ্ছে আপনার সবাই ক্রিয়েটিভ ওয়েতেই কাজ করার চেষ্টা করে এবং চেষ্টা করে যে তার কাজটা অনেক ভালো হোক, এবং অন্য আর 5 জন চাইতে তার কাজটা যাতে ভালো হয়, তার কাজটা ভালো হয়। এবং তার সে একটা ভালো কাজ করলে নিশ্চয়ই আরো অন্য চোখে পড়বে। হ্যাঁ, যে আর তাহলে অনেক হয়তো চোখে পড়বে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে একটা রেসপন্সিবিলিটি কাজ করে, যে আপনার যে কাজটা করবেন সেটা যাতে সবার উপকারে আসে, যারা থাকবে প্লাস তাদের উপকারে আসে, এবং এটা কাউকে ক্ষতি না করে এবং পরিবেশের ক্ষতি না করে, সবকিছু সবকিছু মিলে মিলিয়ে একটা এটা, রেসপন্সিবিলিটি কাজ করে। আচ্ছা, তা আপনি যখন এই মুহূর্তে আপনি যদি সংক্ষেপে বলেন, এই মুহূর্তে কি কি কাজ করছেন আপনি, আপনার কাছে কি কি অ্যাসাইনমেন্ট আছে বা প্রজেক্ট আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমি কিছু কাজ করছি, ছোট বড় মিলে কিছু কাজ চলছে। আপনার একটা রেসিডেন্সের কাজ চলছে আপনার পাবনা শহরে। তারপরে আপনার একটা হাসপাতালে কাজ করছি, মেডিকেল কলেজ প্লাস হাসপাতাল। এটা শুরু করেছিলাম আমি একটা এটা কি সিনিয়র ভাইয়ের সাথে ঢাকায়? শুরু করেছি। না, এটা আপনার মৌলভীবাজার সিলেটে ও, শুরু করেছিলাম আমি একটা সিনিয়র ভাই সহ, ডক্টর আর্কিটেক্ট ফাহমিদ আহমেদ। তো উনি আমরা দুজন একসাথে শুরু করি, উনি এখন বিদেশে পিএইচডি করতে চলে গিয়েছেন। আমি এই প্রজেক্টটা পুরোটা দেখছি আর কি। আচ্ছা, এখন আপনি টেক কেয়ার করছেন এখানে? আমি টেক কেয়ার করছি বলতে পারেন, আর তো কিছু যখন, ইন্টেরিয়র প্রজেক্ট আচ্ছা, চলছে। যখন কোনো কাজ আপনার কাছে আসে, আপনি তো কাজ সাধারণত কেউ রিকোয়েস্ট করে যখন আপনার কাছে যে আমি এই কাজটা করতে চাই, তখন কাজ করেন, নাকি এমনিতেই হয়তো আপনার সাথে কোনো কাজ নাই এই মুহূর্তে, আপনি নতুন একটা আইডিয়া আসলো সেটাকে নিয়ে ভাবতে থাকেন, এরকম কিছু হয় কখনো? না, নতুন একটা আইডিয়া নিয়ে ভাবতে থাকবো এবং ওই কাজটা করা যাবে, এটা একটা ওয়ে বলতে পারেন যে এটা অনেকে করতে পারে। এটা এক ধরনের বলতে পারেন ব্যক্তিগত রিসার্চ। এটা একটা ধরনের ব্যক্তিগত রিসার্চ কি আপনি হয়তো এই সমস্যাটা নিয়ে আপনি অনেকদিন গভীরভাবে চিন্তা করছেন, গভীরভাবে চিন্তা করার পরে আপনি রিসার্চ করে দেখলেন যে এটা কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়। আপনি নিজে নিজে কাজ করলেন, নিজে নিজে মডেল বানালেন বা নিজে নিজে ওইটার একটা সমাধান বের করলেন, এবং মেবি আপনি একসময় ওটাকে এক্সিবিশন করে সবাইকে দেখালেন যে হ্যাঁ আমাদের এই সমস্যা আছে। সেটা একটা অ্যাপ্রোচ কাজ। এটা একটা অ্যাপ্রোচ কাজের। আচ্ছা, আরেকটা হচ্ছে, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে সাধারণত ক্লায়েন্ট আমাদের রেফারেন্সে কাজ হয়, আমরা একটা কাজ করি ওটা দেখে আরেকটা ক্লায়েন্ট আসে, এভাবে কাজ হয় কিছু। বা ক্লায়েন্ট এক জায়গায় কাজ করলাম, সে আমার কাজে খুশি হলো, বা সে মনে করলো যে না তাকে দিয়ে আমার কাজ করানোটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বা হয়েছে, তখন সে আরেকজনকে রেফার করে দেয় যে হ্যাঁ আমি অমুক আর্কিটেক্টকে চিনি, আপনার কাজটা একে দিয়ে করালে বেটার হবে। আচ্ছা, তখন আপনি আবার তার সাথে কথা বলে কাজ শুরু তার সাথে করেন। কথা বলে তো মিটিং এখন তো ধরেন আপনার কাছে অনেক কাজের অফার আসতেই পারে যে কোনো একজন আর্কিটেক্টের কাছ থেকে। তো এখন অনেকের তো পছন্দের জায়গা আছে যে আমি এই ধরনের কাজ করে বেশি ইন্টারেস্ট পাই বা আনন্দ পাই, এই কাজটা করে আমার ভালো লাগে। আপনার কোন কোন ধরনের কাজ করতে ভালো লাগে, কোন ধরনের স্ট্রাকচার তৈরি আসলে করতে? এইভাবে বলা যাবে না, কারণ হচ্ছে সৃজনশীলতা, সবকিছুতেই সৃজনশীলতার ব্যাপারটা খুঁজে পাওয়া যাবে। আপনি মনে করেন যে হয়তো এখানে একটা গ্লাস আছে, গ্লাসটার ডিজাইন আপনি খুঁজলে 100 রকম গ্লাসের ডিজাইন পাবেন। তো আপনি গ্লাস ডিজাইন করতে গেলেও মজা পাবেন, আপনি একটা সোফা ডিজাইন করতে গেলেও মজা পাবেন, একটা বিল্ডিং ডিজাইন করতে গেলেও মজা পাবেন। তো সবকিছুর মধ্যেই মজাটা আসে একটা যখন সৃজনশীলতা এটার মধ্যে ঢুকে পড়ে, এবং আপনি যদি আপনার চেষ্টা থাকে যে আপনি এটাকে সুন্দর করে করবেন বা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, তাইলে ওইটার মধ্যে আপনি সবই মজা পাবেন। এবং আমার কাছে আসলে সবকিছুই, সব কাজই মজার এবং সব কাজই গুরুত্বপূর্ণ আর কি। ওরকম যে কম বেশি এরকম ইয়া নাই, না, সব কাজে আপনি মজা এমন পান। হয়তো একটা ছোট স্পেসও হতে পারে, এমন বিশাল কয়েক লাখ স্কয়ার ফিটের একটা বড় প্রজেক্টও হতে। আচ্ছা, তো এখন যদি বলতে বলা হয় যে বাংলাদেশের একজন তরুণ, এই সময়ের এই প্রজন্মের একজন তরুণ আর্কিটেক্ট হিসেবে আপনাকে যদি মূল্যায়ন করতে বলা হয় যে এখন আমাদের দেশের আর্কিটেকচারের কি অবস্থা বা তরুণদের পার্টিসিপেশন কেমন, তাহলে এটা কিভাবে মূল্যায়ন করবেন আপনি?
এটা আসলে অনেক বড় ব্যাপার, যদিও আমি তরুণ, মূল্যায়ন করাটা আমার জন্য কঠিন। তারপরে আপনি যেটা তারপরে আমি দেখছেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে না, অবশ্যই খুব ভালো অবস্থানে আছে, কারণ বাংলাদেশে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, যেগুলো হয়তো আমরা আগে চিন্তা করতে পারতাম না যে এই বিল্ডিংকে বাংলাদেশে আর্কিটেক্ট দিয়ে বানানো সম্ভব কিনা, কিন্তু অবশ্যই সম্ভব। মেধা আপনার বিদেশেও যা আছে, বাংলাদেশেও তার কাছে একই আছে। তো বাংলাদেশের আর্কিটেক্টরা বাংলাদেশে ভালো বিল্ডিং করতে পারবে, কারণ হচ্ছে তারা বাংলাদেশে থাকে। এবং যারা বিদেশিরা হঠাৎ করে এসে বাংলাদেশে ভালো বিল্ডিং বানাবে এমন সম্ভব না। এবং তরুণ যারা কাজ করছে তারা অবশ্যই ভালো কাজ করছে। রিসেন্টলি আপনার অনেকগুলো কম্পিটিশনে দেখা গেছে যে আপনার মানে আমাদের ডিজাইন কম্পিটিশন হয়, মানে আপনার ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস আইআইবির যে উদ্যোগে আপনার বিভিন্ন প্রজেক্টের কম্পিটিশন হয়, বছর হয়তো 2, 3, 4, 5টা এরকম কম্পিটিশন হয়। তো রিসেন্ট অনেকগুলো কম্পিটিশনে দেখা গেছে যে ইয়াং গ্রুপ বা ইয়াং ফার্ম কম্পিটিশনে অনেক ফার্মের সাথে কম্পিট করে উঠে আসছে। তার মানে একমাত্র তাদের মেধা বলেই কিন্তু তারা সামনে আজকে চলে আমরা আসতে একটা পারছে। পত্রিকা দেখেছি, একজন মেয়ে সারা বিশ্বের 100 কতগুলো দেশের মধ্যে তার একটা প্রজেক্ট ফার্স্ট হয়েছে সে। হ্যাঁ মানে নিশ্চয়ই আমাদের সেই মেধাটা আছে। হ্যাঁ, আমাদের সেই মেধাটা আছে। হ্যাঁ, আমরা সেটা ঠিকমতো কাজে লাগাতে পারলে নিশ্চয়ই আরো হয়তো আমার দেশ উপকৃত হবে। অবশ্যই আচ্ছা, উপকৃত হবে। এখন একটা জিনিস দেখা যায় যে আপনি যে কাজটা করেন পুরোটা একটা ক্রিয়েটিভ কাজ, সৃজনশীল কাজ। এখানে আপনার পুরোপুরি স্বাধীনতার দরকার, যে আপনি একটা জিনিস চিন্তা করছেন, হয়তো ক্লায়েন্ট আপনাকে একটা রিকোয়ারমেন্টের কথা বললো, তো এটাকে আরো কত সুন্দর, আরো কত ইনোভেটিভ ওয়েতে উপস্থাপন করা যায়, পুরোপুরি ডিপেন্ড করছে আপনার উপরে। তো অনেক সময় হয় কি, অনেক ক্লায়েন্ট আসে যে উনি বুঝতে চান না, বা উনি মাথার মধ্যে যেটা একটা চিন্তা ভাবনা আছে, প্রিকনসিভড আইডিয়া, একটা আইডিয়া আছে, তো এই সময়ে মানে সৃজনশীলতাটা আপনি পুরোপুরি দেখাতে পারেন, এরকম কোন অভিজ্ঞতা আছে? বা হয় অসুবিধা হয় যে বিরক্ত হলেন যে এরকম আমি কাজটা করতে যাচ্ছি, আমি হয়তো আমাকে এই স্বাধীনতাটুকু দিলে আমি কাজটা ভালো মতো করতে পারতাম? না এটা তো অবশ্যই হয়। এটা আসলে ইয়াংদের ক্ষেত্রে যখন শুরু করা হয় এই এই সমস্যাটা সবাই ফেস করে, ভাবে যে আসলে ইয়াংরা এটা ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না। কিন্তু আসলে আমাদের ট্রেনিং কিন্তু আমরা ট্রেন্ড হয়েই কিন্তু বের হই। মানে সাধারণত দেখা যাচ্ছে ব্যাচেলর 4 বছরের হয়, আমাদের ক্ষেত্রে 5 বছরের একটা ডিগ্রি নিয়ে বের হতে হয়। তো আলটিমেটলি ওইভাবে বের হয়। এখন যে কোনো ক্লায়েন্ট যদি আসে এবং আমি যদি ডাক্তার হই, আপনি আমার কাছে যদি রোগী হয়ে আসেন, আপনাকে কিন্তু আমার উপর ভরসা করতে হবে যে আমি আপনার সুচিকিৎসাটা করব। এবং আমার যে পেশা, আমি চাইবো যে আপনার জন্য আমি ভালোটাই করতে। কারণ আপনিও যদি একটা জিনিস বলেন, আমিও যদি একটা জিনিস বলি, এবং দুজন একটা কাজ করি, তো এটা খিচুড়ি হয়ে যাবে, জিনিসটা ভালো হবে না আলটিমেটলি। মানে আমি আপনারটাও কিছু শুনলাম, আমারটাও কিছু শুনলাম, ভালো হবে না। আপনি যখন আর্কিটেক্টের কাছে যাবেন, আপনার আর্কিটেক্টের উপর ভরসা থাকতে হবে অবশ্যই। এবং যখন আপনার ভরসা নিয়ে তার কাছে যাবে, সে অবশ্যই আপনার ভরসার মানটা রাখবে আর কি, এবং জিনিসটা ভালো হবে, মর্যাদাটা রক্ষা করবে। এবং যখন আপনি ক্লায়েন্ট হিসাবে আমার কাছে আসবেন, আপনার প্রতিটা পয়েন্ট কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ। মানে আপনার প্রতিটা চাহিদা, রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টগুলোকে অ্যানালাইসিস করা হয়। এই রিকোয়ারমেন্টগুলোকে আপনার বিশ্লেষণ করে, যে এই রিকোয়ারমেন্টগুলোকে প্রতিটা রিকোয়ারমেন্ট কিভাবে কাজে লাগানো যায় করে। এমনও হতে পারে মাঝে মাঝে না এই রিকোয়ারমেন্টটা ওই আরেকটা মানে এই চাহিদাটা আরেকটা চাহিদার থেকে কম গুরুত্বপূর্ণ, তখন সেটা আপনাকে হয়তো আমি বুঝাচ্ছি যে আপনার এটা বাদ দিয়ে এটা করলে ভালো হয়, তখন সেটা হয়তো আপনি বুঝতে পারেন। তবে আর্কিটেক্টদের চেষ্টা থাকে সবসময় ক্লায়েন্টকে হ্যাপি করার বলতে পারেন না, আপনার বুঝানো যে আমরা কেন কাজটা করছি, এই কাজটা করলে তার কি উপকার হতে পারে এটা। আচ্ছা, আজকে রাসেল ভাই, আজকে আপনাকে এখানে নিয়ে আসার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে মানে বাংলাদেশের ঢাকা শহরে অনেক আর্কিটেক্ট আছেন, অনেক তরুণ আর্কিটেক্ট আছেন, কিন্তু বিশেষ যে কারণে আপনাকে নিয়ে আসা, আমরা কিছুক্ষণ আগে ভিডিও একটা দেখছিলাম, আমরা যখন কথা বলছিলাম অল্প কিছুক্ষণ আগে, যে আপনি মিরপুর চিড়িয়াখানার জন্য একটা কাজ করেছেন, এবং এই কাজটা করার জন্য আপনি একটা পুরস্কারও পেয়েছেন। খুব প্রমিজিং একটা কাজ ছিল। এই বিষয়ে আমরা একটু শুনতে চাই যে আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, কাজ করেছেন, সেই অভিজ্ঞতাটা আজকে আমরা একটা শুনবো আর কি। অবশ্যই এটা একটু বলেন আমাদের আমি বিস্তারিত বলছি। আসলে এই প্রজেক্টটা যখন আমি আসলে পাশ করার পরে ডক্টর শাব্বির আহমেদ, বুয়েটের প্রফেসর, ওনার সাথে কাজ করেছি। উনি খুবই ভালো মাপের আর্কিটেক্ট এবং অনেক চিন্তা ভাবনা করে কাজ করে, এবং আমার শিক্ষা বলতে পারেন যে ওনার কাছে অনেক কিছু শিখেছি। এবং একসময় ওই চিড়িয়াখানার প্রজেক্টটা উনি আমাকে, ওনার ক্লায়েন্টটা ওনার পরিচিত ছিলেন, তো আমাকে বললেন যে এটা তুমি করো আর কি। তারপর আমি আপনার চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানা যাওয়ার পরে আচ্ছা, প্রথমে বলে নিই, এটা এই প্রজেক্টটার নাম হচ্ছে এনিম্যাল কোয়ারেন্টাইন শেড। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা মানে যদি চাপ থাকে বিরতিতে যাওয়া, তাহলে আলোচনা করে মজা পাবো না, বরং বিরতি থেকে ফিরে এসে আমরা পুরো সময় দরকার হলে কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা এই কথা, এই আলাপগুলো শুনবো, আরো ওর গল্প শুনবো। আমরা বিরতি থেকে ফিরে আসি, আমাদের সাথে থাকবেন।
বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ইয়াং নাইটে। আজকে আমরা কথা বলছি একজন তরুণ স্থপতির সাথে। উনি চমৎকার একটি কাজ করেছেন ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। আপনারা ভিডিওতে কিছুক্ষণ আগে দেখছিলেন যারা বিরতির আগে থেকে আমাদের সাথে আছেন। তো আমরা সেই কাজটি নিয়ে আরও বিস্তারিত আলাপ করব। তো আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে শুনছিলাম যে কিভাবে আপনি ওই কাজটার সাথে যুক্ত হলেন। তো এইটা যদি আপনি একটু আমাদেরকে ডিটেল বলেন, দর্শকরা যাতে বুঝতে পারে যে আসলে এখান থেকে কিভাবে আমাদের চিড়িয়াখানা উপকৃত হলো অবশ্যই আপনার এই ইনোভেশন থেকে। হ্যাঁ, একটা প্রজেক্টকে আসলে দেখার অনেক রকম ওয়ে আছে। তো উনি যখন আমাদের কাছে আসলেন, মানে আমি যখন আসলে ওনার কাছে এই প্রজেক্টটার প্রপোজাল নিয়ে গেলাম বা তখন আমি সাইটে গেলাম। প্রথমে সাইটটা ওনাদের আগে সিলেক্ট করা ছিল। তো সাইটে যাওয়ার পরে তো সাইটের কিছু ফোর্স আসলে আর্কিটেক্টদের প্রথমে কাজ করে যে সাইটের পাশে কি আছে, সাইটের আশেপাশে কি আছে, সাইটটা কেমন, কোথা থেকে মানুষ যাচ্ছে ওটা দেখার সাথে সাথে আমার মনে হলো যে এখানে কি ধরনের বিল্ডিং হওয়ার সুযোগ আছে। আমার ভিতরে নানান রকম আইডিয়া আসলো। এরপরে এক ধরনের বিভিন্ন সাইটের ফোর্স অ্যানালাইসিস করে আমরা ওই ওনাদের সাথে, যেমন আমার টিমে যারা ছিলেন তারা সহ, এবং আপনার তৎকালীন কিউরেটর ডক্টর ABM শহীদুল্লাহ সাহেব ছিলেন, উনি মেইন প্রজেক্ট ডিরেক্টর ছিলেন, ওনার সাথে আরও ভেটেরিনিয়ান ডাক্তার ছিলেন। তাদের সাথে মিলে আমরা পরামর্শ করে যে এই বিল্ডিংটা কেমন হতে পারে, কারণ এটা আগে আমাদের এখানে ছিল না। শেড বানাচ্ছেন একটা অ্যানিম্যাল কোয়ারেন্টাইন শেড। হ্যাঁ, এটাতে কি লাভ হবে আমাদের? আচ্ছা, অ্যানিম্যাল কোয়ারেন্টাইন শেড, এটা প্রথমে আগে বলে নিই কোয়ারেন্টাইন বলতে কি বোঝায়। কোয়ারেন্টাইন হচ্ছে সঙ্গ নিরোধ। বাংলায় যদি বলেন কোয়ারেন্টাইন মানে হচ্ছে সঙ্গ নিরোধ কেন্দ্র। তো এটা মানে যখন কোনো প্রাণী অসুস্থ হয়ে যাবে তখন ডাইরেক্ট হাসপাতালে দেওয়ার আগে ওইখানে রাখা হয়, অথবা বিদেশ থেকে আপনি কোনো প্রাণী কিনে এনেছেন, কিনে চিড়িয়াখানা দেবেন, ডাইরেক্ট খাঁচায় দেওয়া হয় না। 40 দিন কোয়ারেন্টাইন পিরিয়ড বলে, ওইটা একটা জায়গায় রাখতে হয় অভ্যস্ত করে তোলার জন্য। এটাই আপনার কোয়ারেন্টাইন বিল্ডিং, যেটা এটার জন্য এই বিল্ডিংটা বানানো হয়েছে, যে কোয়ারেন্টাইন শেড। তো এই বিল্ডিংটা বানানোর জন্য আমরা তাহলে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে বিল্ডিংটা কী ধরনের হতে পারে। তো আমাদের এই দেশের আবহাওয়ার সাথে মিল রেখে এবং প্রাণীদের যাতে ডিস্টার্ব না হয় সেরকম করে একটা ডিজাইন তৈরি করার পরে বিল্ডিংটা আপনার ডিজাইন শুরু হয় অলমোস্ট 2010-এর মে মাস থেকে, এবং 2012-র জুনের দিকে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়। তারপরে এটা আমাদের যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে আপনার IIB এবং বার্জার যৌথভাবে করে, অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার। তো সেটাতে জমা দেওয়ার পরে আমার বিল্ডিংটা আদার ক্যাটাগরিতে কমান্ডেশন অ্যাওয়ার্ডটা পেয়েছে। আপনাকে দেরি করে হলেও আমার অভিনন্দন এত চমৎকার একটা কাজের জন্য। তো এই যে একটা একদম ভিন্ন ধরনের একটা কাজ, হ্যাঁ, যে এটা সাধারণত ভাবি না আমরা। তো একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ বানানোর কথা ভাবি, একটা লাইব্রেরি বানানোর কথা ভাবি, বা আরো অন্যান্য বিষয় ভাবানোর কথা। তো এইটা ভাবতে গেলে ধরেন যে পশু এখানে থাকবে বা যে প্রাণীটা এখানে থাকবে, তো তার সে প্রাণীটা কিভাবে এখানে অভ্যস্ত হয়ে উঠবে, কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তো এই বিষয়গুলো বোঝার জন্য তো সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার, পারসেপশন দরকার। তো এটা কিভাবে সম্ভব হলো আপনার পক্ষে? যে এটা যখন প্রজেক্টটা আমার কাছে প্রথম আসে তখন থেকেই আমি এক্সাইটেড ছিলাম। আসলে খুবই চ্যালেঞ্জিং মনে হচ্ছে, এবং আমাকে আসলে অনেক পড়াশোনা করতে হয়েছে যে আপনার একটা প্রাণী দিনে কত লিটার পানি খায়, তার পানি হাঁটাহাঁটি করে, এগুলো সবকিছু মেপে বা বুঝে শুনে আমাকে করতে হয়। আমি তাদের কাছেও অনেক কিছু শিখেছি। ওখানে আপনার ভেটেরিয়ান ডাক্তার যারা ছিলেন, পশু ডাক্তাররা, তারা আমাকে অনেক তথ্য দিয়েছেন। একটা ব্যাপার ছিল যে ওদের ওই জায়গায় যাওয়াটার বিষয়টা। আর একটা প্রাণী আসলে কি, প্রাণীর তো প্রাণ আছে, এবং তাদেরও আলো বাতাস লাগে, তাদেরও খাবার লাগে, সবকিছুই আসলে লাগে, মানে মানুষদেরও যা লাগে তাদেরও তো তাই লাগে। আচ্ছা, খুবই চমৎকার, এবং নিশ্চয়ই আরো ভালো ভালো কাজ আপনার কাছ থেকে আমরা পাবো, এরকম একদম ডিফারেন্ট। তো এবার অন্য একটা জায়গায়, অন্য প্রসঙ্গে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের দেশে যে ঢাকা শহরে এই যে কনক্রিটের জঙ্গল বলা হয়, তো আমরা সবুজ দেখি না কেন? আমাদের দেশে এত আর্কিটেক্ট, এত শিক্ষিত লোকজন আছেন, এটা সবুজের অনুপস্থিতি কেন? এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে ঢাকা শহরে কয়টা বিল্ডিং আর্কিটেক্ট ডিজাইন করা, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কেন? এটা তো নিয়ম না যে আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে অ্যাপ্রুভ? এখন নিয়ম তো আমাদের দেশে অনেক কিছুই আছে। দেখা যাচ্ছে অনেকে নিয়ম না মানতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনও এলাকা আছে যেখানে আপনি হয়তো হাতে দোনা মিস্ত্রি দিয়ে ডিজাইন করে ফেলে, বা এইভাবে তারা নিজেরাই ডিজাইন করে ফেলে, এবং হয়তো একটা প্ল্যান পাস করে নিয়ে আসলো, এই প্ল্যানটা পরে আর মানে ওই প্ল্যান অনুযায়ী বিল্ডিং করছে না। তারপরে এখন আপনাদের নতুন আইন এসেছে, এই আইনের কারণে আপনার এখন অনেক জায়গা ছেড়ে দিতে হচ্ছে। এটা অনেক ভালো বিষয়, বিল্ডিং কোড ফলো করা হচ্ছে, এবং এটা একটা অনেক পজিটিভ ব্যাপার, যেটা আসলে আমাদের শহরকে আরো সুন্দর করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে। তো এইটা কিভাবে আপনার যখন ডিজাইন করেন তখন এই বিষয়টা কিভাবে মাথায় রাখেন যে কি?
এই বিষয়টা আসলে যেই দেশের যেই রকম বিল্ডিং হওয়া উচিত সেই দেশের আরেকটা সেরকম বিল্ডিংই তৈরি করার চেষ্টা করে। তো আমাদের দেশে যে ধরনের আবহাওয়া, আমাদের দেশের স্থপতিরা আমাদের দেশের আবহাওয়াকে মাথায় রেখে ডিজাইন করে, এবং বিদেশি আর্কিটেক্টরা বিদেশের আবহাওয়াকে মাথায় রেখে ডিজাইন করে। মনে করেন একটা শীতের দেশের বিল্ডিং বাংলাদেশে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমাদের দেশে তো শীতের দেশ না, শীত থাকে অল্প কয়েকদিন, গরমে বেশি। তো বিল্ডিংগুলা অবশ্যই এগুলা পরিতাপের বিষয় যে আমাদের এখানে অনেক বিল্ডিং হচ্ছে যেগুলো আপনি হয়তো ক্লায়েন্টের চাপ বলেন বা অন্য কিছু অন্য কোনো প্রভাব থাকতে পারে, যেগুলো অনেকগুলা গ্লাসের বাক্স তৈরি হচ্ছে, এগুলোকে আমি একটা ফ্রিজ বলতে পারি। ফ্রিজগুলো এসি দিয়ে এসি লাগানো হচ্ছে, বাইরে সবসময় এসি হচ্ছে, ওই এসির হিটটা আবার বাইরে বের হচ্ছে এবং আমাদের শহরকে পুরো উত্তপ্ত করে ফেলছে। তো আমাদের না বিল্ডিং এ বাতাস ঢুকছে না আলো ঢুকছে, সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে, আমাদের এনার্জি ওয়েস্ট অনেক বেশি হচ্ছে, আর সব পুরো রুমটা ঠান্ডা করে পুরো রুমটা ঠান্ডা করা হচ্ছে। কিন্তু ওই পুরো রুমটা ঠান্ডা করার কারণে আমাকে বাইরে কিন্তু গরম হয়ে যাচ্ছে, বাইরের আবহাওয়াটা গরম হচ্ছে এবং ওইটার কারণে আবার আরেকটা বিল্ডিংও ঠান্ডা করতে হচ্ছে এসি দিয়ে। মানে এইভাবে আমাদের চলতে থাকছে। আচ্ছা, তো এই যে আপনি আবহাওয়ার কথা বলেন, আমার কাছে আরেকটা বিষয় যেটা মনে হয় যে মানুষের যে কালচার সংস্কৃতি, যে একটা সমাজের কালচার একরকম, সেই সমাজের বিল্ডিংগুলা একরকম, বা স্থাপত্য নিদর্শনগুলা যেগুলো আমরা মুঘল আমলে দেখছি, বা বিভিন্ন দেশের, তুরস্কের স্থাপত্য এক ধরনের, ইউরোপিয়ানদের স্থাপত্য এক ধরনের, তো এরকম নিশ্চয়ই বাংলাদেশেও আমরা শহরের স্থাপত্যের ঘরানা একরকম দেখি, সেটাতে গ্রামে হয় সেটা নিশ্চয়ই আরেক ধরনের দেখি। তো আপনি কি শুধু শহরের জন্য কাজ করেছেন, গ্রামের জন্য কি কাজ করেছেন, যে লোকাল মানে লোকজ যে উপাদান ম্যাটেরিয়ালগুলো আছে তাদের উপযোগী করে কি কখনো কাজ করেছেন আপনি? লোকজ উপাদান দিয়ে আমার কাজ করার সুযোগ হয় নাই, তো গ্রামে কাজ করেছি। আমি বলতে পারি যে হ্যাঁ, গ্রামে আমি ডিজাইন করেছি, কিন্তু গ্রামের ডিজাইন ঢাকার ডিজাইন এক হবে না কখনোই। গ্রামে যে ধরনের জমি বা গ্রামে যে ধরনের আবহাওয়া বা গ্রামে যে ধরনের সংস্কৃতি, সেটাকে মাথায় রেখে গ্রামের ডিজাইন গ্রামের মতো করে করতে হচ্ছে। এটা ভুল ধারণা যে অনেকে ঢাকা শহরে একটা দোতলা বিল্ডিং নিয়ে গ্রামে জাস্ট বসিয়ে দিল, সেটা করলে আমাদের বা সবার জন্য এটা ঠিক হবে না। মানে গ্রামটাকে আবার আরেকটা ঢাকা বানিয়ে ফেলে লাভ নাই। আচ্ছা, গ্রামকে গ্রামের মতো থাকতে দিতে হবে, তাদের মতো স্ট্রাকচার, সেটা আধুনিকায়ন হবে, কিন্তু সেটা ওই গ্রামের বিষয়টাকে মাথায় রেখেই আমাকে আধুনিকায়ন করতে হবে। মূল বিষয় থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। গ্রামের কালচার, গ্রামের সংস্কৃতি, গ্রামের আবহাওয়া। আচ্ছা, আমাদের হাতে মোটামুটি সময় শেষের দিকে, আমরা খুবই দ্রুত বা সংক্ষেপে কতগুলো জিনিস আপনাকে জানতে চাইবো। সেটা হচ্ছে লেখাপড়া, যেটা পড়ালেখা, মানে এই ধরনের আর্কিটেকচারের উপরে এটা কেমন, সুযোগ কেমন এবং কি ধরনের হওয়া উচিত আসলে লেখাপড়াটা? আমাদের দেশে তো লেখাপড়ার সুযোগ এখন অনেক বেশি। আপনার যেমন সরকারি ইউনিভার্সিটি প্রায় ৫-৬টা তো সরকারি ইউনিভার্সিটি আছে, এবং তাছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে প্রায় ১৪-১৫টা বেসরকারি বিশ্ববিদ্যালয় আর্কিটেকচার পড়ানো হচ্ছে। এবং এই বিষয়টা যারা পড়তে আসবেন বা যারা পড়বে তাদের জন্য অবশ্যই ভালো যে আপনার আসবে, এবং বিষয়টা একটু পরিশ্রমের। আপনার সবসময় ডেডিকেশনটা থাকতে হবে যে আমি আর্কিটেক্ট হব বলে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আসতে হবে, এবং এখানে অনেক পরিশ্রম করতে হবে। ৫ বছরের কোর্স, রাত জেগে থাকতে হবে, কয়েক রাত টানা জেগে প্রজেক্ট জমা দিতে হবে, এই অভ্যাসটা থাকতে হবে। এবং ফাইনালি ওটাকে নিজের মজায় নিতে হবে, মানে ভালোবাসতে হবে জিনিসটাকে। আপনি যেটাকে ভালো না বাসবেন সেই কাজ কখনোই ভালো হবে না, সেটা যে কাজই হোক। হ্যাঁ, এটা খুবই বেসিক একটা বিষয়। আচ্ছা, এবার একটু অন্যদিকে জানতে চাইবো যে বাংলাদেশ যেমন ধরেন বিভিন্নভাবে পরিচিত সারা বিশ্বের কাছে, কখনো ক্রিকেটের কারণে হতে পারে, কখনো অর্থনীতির কারণে হতে পারে, কখনো যে কোনো সাফল্যের কারণে। অবশ্যই। তো এই স্থাপত্য চর্চা বা স্থাপত্য বিদ্যা বাংলাদেশকে কি নতুনভাবে কোনো পরিচয় দিতে পেরেছে বাইরের দেশের কাছে? অবশ্যই বাংলাদেশ পেরেছে, কারণ আমাদের জাতীয় সংসদ ভবন বিখ্যাত আর্কিটেক্ট লুই আইকেনে ডিজাইন করা। তো পড়ানো হয় নিশ্চয়ই অনেক দেশে। হ্যাঁ, অনেক দেশে পড়ানো হয়, এবং লুই আইকেনে ডিজাইন করে এই বিল্ডিংটাকে দেখেই অনেকে বলছে এটা বাংলাদেশের বিল্ডিং, বা এই বিল্ডিংটার জন্য বাংলাদেশকে চিনে অনেকের কাছে এই জাতীয় সংসদ ভবন বিল্ডিংকে চিনে বলে বাংলাদেশকে চিনে, এমনও হয়েছে। এবং এই লুই আইকেনের ছেলে নেথানিয়াল কান এই বিল্ডিং এর উপর মানে তার একটা ভিডিও বের করেছেন লুই কানের ছবি, তাতে এই বিল্ডিংটা অনেক বেশি ফোকাস পেয়েছে, এটা বলতে পারেন। তারপর আমাদের দেশে যেমন মাঝারুল ইসলাম সাহেব ছিলেন, উনিও মানে আমাদের এখানে যেসব কাজ করেছেন সেই সময়কার মানে তৎকালীন মডার্ন আর্কিটেকচার বলতে যা বোঝায় সেই ধরনের খুব ভালো কাজ করেছেন, যেটা বিশ্বেও পরিচিত। যেমন ঢাকা আর্ট কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, এগুলো খুব ভালো মাপের আর্কিটেকচার হয়েছে। আমাদের যে বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে একদম ঐতিহ্য যেগুলো, তো এগুলো তো অনেক সময় আমরা সংরক্ষণ করতে পারি না। তো কি করা উচিত বলে আপনি মনে করেন এগুলোকে, যে হেরিটেজগুলো যেগুলো আছে? আসলে একটা বিল্ডিং বা একটা স্থাপত্য তো শুধু একটা বিল্ডিংই না, একটা ইতিহাস, একটা ঐতিহ্য, একটা অনেক স্মৃতি এটার মধ্যে জড়িত। তো এইগুলোকে কিভাবে প্রিজার্ভ করা যায়? হেরিটেজ
গুলা প্রিজার্ভ করা হয় অনেক সময় হয় না। অনেক সময় না হওয়ার কারণ হচ্ছে যে আপনার মনিটরিং এর অভাব থাকে। আপনার যেসব প্রতিষ্ঠান এইগুলার দায়িত্বে থাকে তারা হয়তো ঠিকমতো মনিটর করছে না। আচ্ছা আচ্ছা, এই কারণে হেরিটেজ এগুলো গুলো আসলে অনেক সময় আমাদের দখল আরো হয়ে যাচ্ছে। মনোযোগ আলাদা দেওয়া উচিত। মনোযোগ দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আপনার জন্য 30 সেকেন্ড সময় আছে। আচ্ছা, আপনাকে 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে ঢাকা শহরকে যদি বলা হয় যে আপনার দায়িত্বে দিয়ে দেওয়া হলো, যেভাবে খুশি আপনি ডিজাইন করতে পারবেন ঢাকা শহরকে, কি করবেন আপনি প্রথমে বলেন। আপনার যা খুশি ইচ্ছা করতে পারেন, আপনি যে কোনো ধরনের আর্কিটেকচার দিতে পারেন, ডিজাইন দিতে পারেন, কি কি করবেন? প্রথমে যেটা হচ্ছে যে আমি আর যদিও আর্কিটেক্ট, তারপর আমি ট্রান্সপোর্টে চলে যাবো। আমি ঢাকা শহরে ট্রান্সপোর্ট সমস্যার সমাধান করার চেষ্টা করবো। ট্রান্সপোর্ট নিয়ে নতুন ডিজাইন ট্রান্সপোর্ট করবেন। নিয়ে নতুন কিছু করার চেষ্টা করতে হবে, যেটাতে করে মানে অনেক মানুষ একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে। যে এত গাড়ির কারণে জাম বের হচ্ছে, এই সমস্যাকে সমাধানে আনতে হবে। তারপরে আরেকটা বিষয় আসবে যে মানে পুরো বাংলাদেশকে আমরা ঢাকার ভিতরে ঢুকাই ফেলছি, সেটাকে ছড়াই দিতে হবে। আসলে মানে এক জায়গার ভিতরে গাদাগাদি করে থাকলে তো অনেক সমস্যা তৈরি হবেই। সেই সমস্যাগুলোকে কিভাবে দূর করা যায় সেটা চেষ্টা করতে হবে। আচ্ছা, তো আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আপনাকে অনেক সময় দেওয়ার ধন্যবাদ। জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বললাম এতক্ষণ রাসেলের সাথে, তরুণ স্থপতি। উনি স্বপ্ন দেখেন অনেক বড় কাজ করার জন্য, এবং ঢাকা শহর নিয়ে ওনার স্বপ্ন আপনারা শুনলেন। উনি সময় সুযোগ পেলে এরকম কাজ করবেন। তো আমার এটিএন নিউজের পক্ষ থেকে ওনার জন্য শুভকামনা রইল। আজকের মতো আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি।